শুভ সকাল। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকে কিছু করোনা আপডেট দেব। আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তবে শুরুতেই আমি বলে নেই, আমি যে সেশনগুলোতে আসি যুক্তরাষ্ট্রের সকালের এই সময়টুকু সকাল 11টার মতো বাজে, বাংলাদেশের সময় রাত 9টা। এই সময়ের যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তাদের জন্য সাধারণত আমি সাবজেক্টটি রাখি যেন বাংলাদেশের মানুষগুলো এই সকালের সেশনটা বেশি ক্যাচ করে, তো টার্গেটটা সেইভাবে। আবার যুক্তরাষ্ট্রের রাতের সেশনটাকে আমি করি যুক্তরাষ্ট্রের মানুষগুলোর জন্য, বাট এটি আসলে সবার জন্যই জরুরি, আমি সেই জন্য সেভাবে সাজাই। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাসে করোনা আক্রান্ত রোগী শ্বাস প্রশ্বাসের একটি বড় অংশ শ্বাস প্রশ্বাসে আক্রান্ত হয়, তারা এইটির জন্য প্রস্তুত আমরা কেউ ছিলাম না বা নাইও। তো এইটির জন্য আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে এখন তো মোটামুটি অনেকেরই হয়ে গিয়েছে, তাদের জন্য কাজে লাগবে, কিন্তু যেহেতু বাংলাদেশে এখনো হয়নি, এইটি তাদের জন্য কাজে একটু বেশি প্রয়োজন মনে করি আমি। তো এই যে নিঃশ্বাসের জন্য যে এক্সারসাইজ বা ফুসফুসের ব্যায়াম, সেইটি নিয়ে কিছু বলবো আজ। তো ফুসফুসের নিজস্ব কোনো ব্যায়াম নেই, আমরা যখন শ্বাস নিই সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেটি আমি বলছি। তার আগে বলে নিই, আপনারা যারা এই চ্যানেলটি দেখেন এটি ফেয়ারলি নিউ আপনাদের কাছে মনে হবে, কারণ এই আইডিটি আমার হ্যাক হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি এই হ্যাকের পর্যায় থেকে বের হয়ে আসতে, আরও 1 সপ্তাহ সময় লাগবে। তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটি আমি প্রায় 3 বছর ধরে রান করি, এটি শুধুমাত্র মেডিকেল লেকচার্স 3 বছর ধরে আমি চালাচ্ছি। এমন কোনো রোগ নেই যেটি সাধারণ রোগ নেই যেটি আমরা এইটিতে রাখিনি, তো সেইটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এটির নাম হচ্ছে ডাক্তারবাড়ি, DACTARBARI, ডাক্তারবাড়ি। এটি আমি মন দিয়ে গত 3টি বছর এইটির ভেতর আমি প্রাণ খুলে দিয়েছি যেন এইটি থেকে সাধারণ মানুষ উপকৃত হয়। তো যাই হোক, একটু দেখো তো আমার এখান থেকে আমার পার্সোনাল পেজে এটা শেয়ার করে দাও। তো যাই হোক, ওইটি খেয়াল রাখবেন, ওখানে প্রচুর ভিডিও পাবেন। তো আসুন আজকে প্রথমে জেনে নিই স্বাভাবিক ফুসফুস কিভাবে কাজ করে, তারপর সেটিতে যাব। একটু লম্বা হতে পারে। এইটি হচ্ছে মানব শরীর, এইটি হলো ফুসফুস। 2টি ফুসফুস থাকে, যদি কাটা হয় এটি দেখতে এমন। শ্বাস যাওয়ার পরে শ্বাসনালী দিয়ে এই যে ট্রাকিয়া দুই পাশে এইভাবে ভাগ হয়ে যায়, ফুসফুসের ভেতর এইভাবে ছড়ায়। এই যে এইটি হলো ফুসফুসের ট্রেকিয়া, সবুজটি। তো বাতাস, একদম ফ্রেশ বাতাস এখানে আসে, তারপর এই যে লাল অংশটুকু, সেখানে ছোট ছোট মিলিয়নস অফ অ্যালভিওলাই থাকে, সেখানে এইটি বাতাসের আদান প্রদান ঘটে। তো যা বলছিলাম, এটি কাটলে এমন দেখা যায়। তো এইটি নিজস্ব কোনো ক্ষমতা নাই যে এটি শ্বাস নিলে শ্বাস বাড়বে, এইটির জন্য কিছু সাহায্যের প্রয়োজন হয়। যেমন এটি ডায়াফ্রাম নামে একটি ফ্যাসার মতো আছে, যেটি পেটের সাথে বুকের আলাদা করে। এটি একটি ফ্যাসার মতো, এটি খুবই স্ট্রং একটি মাসেল গ্রুপ। যখন আমরা শ্বাস নিচ্ছি বাতাসের ঠেলায় কিন্তু ফুসফুস বড় হয় না, বড় হয় বিভিন্ন মাসেল, এর মধ্যে এই ডায়াফ্রামটি টেনে এটিকে নিচে আসে, বাতাসটি ইজিলি আসে। তারপর ইন্টারকস্টাল মাসেলস, অর্থাৎ পাঁজরের যে মাসেলগুলো আছে, এই যে এইগুলো এটাকে টেনে লম্বা করে হাড্ডিটাকে, ধরুন এটি হচ্ছে হাড্ডি পাঁজরের, এইটিকে টেনে ইন্টারকস্টাল মাসেল বড় করছে, সো পাঁজরটি বড় হচ্ছে। আর নিচের থেকে যে ডায়াফ্রাম রয়েছে এইটিও এটিকে টেনে বড় করে, সো চারিদিকে এটি বড় হয়, 3 দিকে বড় হয়। এটি সরিয়ে ফেলো। হ্যাঁ, তো যা বলছিলাম, লক্ষ কোটি অ্যালভিওলাই আছে যেটির মধ্যে অক্সিজেনটি করে। তো আবার
এই ডায়াফ্রামটিকে নিচে টামাতেও পেটের কিছু মাসেল আছে, এখানে রেকটাস মাসেল বানানোর, এরাও কিছু কিছু সাহায্য করে। ইদানিং তো বলা হয় যে থাই মাসেলগুলোও যদি পাওয়ারফুল থাকে তাহলে শ্বাস নিতে সুবিধা হয়। তো অনেক সায়েন্স চেঞ্জ হচ্ছে দিনে দিনে, তো এই বেসিকটি জানা থাকলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি হবে। তো ফুসফুস এবং করোনায় কেন এতটা ইম্পর্টেন্ট, এটা একটি জানা দরকার। করোনা ভাইরাস এই যে গলা, নাক বা গলা থেকে যেয়ে এটি এখানে কিছুদিন 3-4 দিন বসে থাকে, তারপর এটি আস্তে করে ফুসফুসে আসে, ফুসফুসে প্রদাহ তৈরি করে। প্রদাহ কিভাবে তৈরি করে? কারো কারো ক্ষেত্রে হালকা প্রদাহ, কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়া একদম পুরো ফুসফুসটি দুই পাশে একদম শেষ করে দেয়। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এআরডিএস হয়, এআরডিএস অর্থাৎ একেবারে ম্যাসিভ সাইটোকাইন দিয়ে এটি নষ্ট করে দেয় পুরো ফুসফুসকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত জমাট বাঁধে এটির ভেতরে। তো এটি বিভিন্ন রকমের ক্ষতি এটি করতে পারে। তো যদি ফুসফুসটি ব্যায়াম ঠিক মতো করতে পারেন, কিছুটা প্রোটেকশন অ্যাডেড পাওয়া যায়। এই সমস্ত ব্যায়ামগুলো যে একদম শুরু হলেই আপনি করে নিলেন তা নয়, এই মাসেলগুলোর পাওয়ার বাড়াতে হলে একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে করাই ভালো। তার মানে এই নয় যে আপনি করবেন না, করা প্রয়োজন, আমি বিশ্বাস করি। আসুন একটু জেনে নিই ঘটনাটা কি। কিন্তু এইরকম কোনো একটি ঔষধ নেই যেটি দিয়ে খেলে আপনি ভালো হয়ে যাবেন, আপনার ফুসফুসটি ভালো হবে। করোনায় আক্রান্ত রোগীর এই মুহূর্ত পর্যন্ত কোনো সেই রকম ওষুধ নেই যে ফুসফুসের পাওয়ার বাড়বে। তো যাই বলছিলাম যে কিছু সাধারণ জিনিস করতে হবে এবং কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে। সাধারণ জিনিস কি? পুষ্টিসম্মত খাবার খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে। হ্যাঁ, মাছ, মাংস, ডিম এই টাইপের জিনিসগুলো খেতে হবে। প্রচুর পানি খেতে হবে, সেটি প্রায় 1.5 থেকে 2 গুণ পানি সারাদিনে। মানুষের যে প্রয়োজন 6 গ্লাস, সেখানে 10, 11, 12 গ্লাস পর্যন্ত খেতে হয়। যারা ধূমপান করছেন ছেড়ে দিন ধূমপান। কিছু ঔষধ রয়েছে যেগুলো ফুসফুসের ক্ষমতাকে, মাসেলগুলোর ক্ষমতাকে কমিয়ে দেয়। যেমন কোলেস্টেরলের ওষুধ খেলে মাসেলে প্রদাহ হতে পারে, শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। তার মানে এই নয় যে এটি এই মুহূর্তে বন্ধ করবেন, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর কিছু ঔষধ রয়েছে কিছু বডিতে, শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স নষ্ট করে দেয়, সেইটিও খেয়াল রাখতে হবে। যেমন পটাশিয়াম কমে যায়, অনেক ওষুধ আছে সেগুলো। আর একটি বড় জিনিস হলো বি অ্যাক্টিভ। এইরকম একটি পরিস্থিতিতে পড়া মাত্র মানুষজন দেখি যে বিছানায় পড়ে যায়। এখানে একটি বড় মানসিক কম্পোনেন্ট আছে। এইভাবে বিছানায় পড়াটি আমি মনে করি যে একেবারে ঠিক নয়। বুঝলাম কষ্ট আছে, বুঝলাম আপনি অসুস্থ, কিন্তু সারাদিন বিছানায় পড়ে থাকবেন এইটি মানব না আমি। আমার ব্যক্তিগত পারসেপশন হচ্ছে যারা অ্যাক্টিভ তাদের বোধহয় এই রোগটি কাবু করতে পারে কম। আমি বারবার বলছি, সারাদিন শুয়ে বসে থাকবেন না। দুর্বলতা ছিল, দুর্বলতা আছে, দুর্বলতা থাকবে। তার মানে এই নয় আপনি ফ্ল্যাট হয়ে যাবেন না। হ্যাঁ, যারা একেবারেই পড়ে যাচ্ছেন, অসুস্থ, তাদের ব্যাপারটি অন্য। কিন্তু সবাই মিলে শুয়ে বসে থাকবেন এইটি হবে না। বাসার মধ্যে ঘুরঘুর করেন যতটুকু সম্ভব, ব্রিদিং এক্সারসাইজ করেন, বি পজিটিভ। এই জিনিসগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। আর ঘরের ওয়েদারটি ঠিক রাখতে হবে। আপনি একটি গুমোট ঘরে থাকবেন, জানালা দরজা খোলা থাকবে না, বন্ধ থাকবে, এইটি হবে না। জানালাটি একটু খুলে দিন, বাহিরে দেখুন কি হচ্ছে, একটু একটু পজিটিভ থাকতে হবে। এইটি একটি বড় মেসেজ সবার জন্য বলছি। এবং করোনা হলেই যে আপনি বাইরে যেতে পারবেন না তা নয়, আপনি যাবেন, আপনার উঠোনে যাবেন, আপনার আশেপাশে যেন কেউ না থাকে, আপনি কিছু ধরবেন না, মাস্ক পরবেন, গ্লাভস পরে আপনি উঠোনে যান। আপনি ছাদে যেতে চান, আপনি আপনার মতো করে সময় বের করে একা যান। এটি আপনার জন্য বারণ নয়, আপনাকেও সুস্থ থাকতে হবে। ডেইলি এক্সারসাইজ, অর্থাৎ আপনি যদি বাহিরে ব্যায়াম করতে যেতে না পারেন, চেয়ারটি ধরে 5 বার উঠা বসা করুন, সেইটিতেও কাজে দিবে। এই এক্সারসাইজ করার জন্য আপনাকে মাঠে ঘাটে যেতে হবে না, আমি বলছি না কখনোই। আরেকটি জিনিস, যারা অ্যাজমাতে বা হাঁপানি রোগে সাফার করছেন বা সিওপিডিতে, তারা খেয়াল রাখবেন এই সময় যেন অ্যাজমার ওষুধ কোনোভাবে বন্ধ না হয়। অ্যাজমা অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। আমি বেশ কিছু কল পাচ্ছি তারা অ্যাজমার ওষুধ নিচ্ছেন না। এটি একটি মারাত্মক জিনিস, যদি দেয়া হয় নিয়মিত নেওয়া উচিত।
ফুসফুসের ভিতরে ছোট 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 মাসেল আছে, তাদের ভিতরে প্রদাহ হয় এই অ্যাজমার কারণে। তো সেই ওষুধ যদি ঠিক মতো না নেন তাহলে কিন্তু বিপদ ডেকে আনবেন আপনারা নিজেদের জন্য। বাড়িতে একটি হিউমিডিফায়ার রাখুন। ফার্মেসিতে গেলে দেখবেন ছোট্ট একটি মেশিন, সেইটির মধ্যে পানি ঢেলে এটিকে পানিটি বাতাসে ছড়ানো হয়। আপনি খুব সুন্দরভাবে এটি বাড়ির বাতাসটিকে পরিষ্কার বা সুন্দর রাখে। কেউ যদি হিউমিডিফায়ার না পান, বেসিনের মধ্যে পানিটি জোরে ছাড়লে হালকা গরম পানি যে ভাপ আসে, একটু মেন্থল ঢেলে সেইটিও নিতে পারেন গরম পানিতে, সেইটিও পরিষ্কার করবে। আর ফুসফুস কম্প্রোমাইজড হচ্ছে কিনা, আপনি অলরেডি করোনা হয়েছে এবং আপনি কিভাবে বুঝবেন যে ফুসফুসের অবস্থা ভালো কিনা? এক, শ্বাসকষ্ট হচ্ছে কিনা। দুই, কাশি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে কিনা। তিন, অক্সিজেন যদি চেক করেন দেখেন যে 90%-এর নিচে, তাহলে বুঝতে হবে যে আপনার ফুসফুস সুস্থ নয়। ওনাদের জিনিসগুলো দিয়ে দেন, কি চাই। আচ্ছা, তা অক্সিজেনের ব্যাপারটি খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। অক্সিজেন চেক করতে পারেন। আবার অনেকে বলেন যে কিভাবে চেক করব, মেশিন তো নেই। এটি সত্য, স্মার্টফোনের মধ্যে কিন্তু অ্যাপ আছে, পালস অক্সিমিটার নামে অ্যাপ আছে। এইটি স্বাভাবিকভাবে একজন যুবক বা যুবতী তার শ্বাস রেট 15 প্রতি মিনিটে, 15 থেকে 16, তাহলে কিভাবে হবে? এইভাবে আমরা শ্বাসগুলো দেই। তো তাদের শ্বাস রেট 15 থেকে 16। কিন্তু যখন দেখবেন যে বাড়িতে যদি কোনো রোগী থাকে, অন্য একজন মাপবেন এভাবে ঘড়ি ধরে যে কয়বার শ্বাস নিচ্ছে, এটি 25-এর উপরে চলে গেলে অর্থাৎ ব্যাপারটি খারাপের দিকে যাচ্ছে, এটি ধরে নিতে হবে। তখন আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটিও ইম্পর্টেন্ট। আবার আপনি হাঁটতে পারছেন না, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, যেই আপনি আগে 200টা স্টেপ সিঁড়ি বেতেন, আপনি এখন 10টা স্টেপ সিঁড়ি পারছেন না, সেটিও একটি কারণ। অথবা 10টি স্টেপ নিতে পারছেন না, এগুলোও একটি লক্ষণ যে আপনার ফুসফুস কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তাই বলে কি ভয় পাইতে হবে? না, এইটির সাথে একটি যোগাযোগ আছে ফুসফুসের। যা বলছিলাম, কিছু এক্সারসাইজ আসুন দেখি। এই যে মাসেলগুলোর কথা বললাম, ইন্টারকস্টাল মাসেল, ডায়াফ্রাম মাসেল, পেটের মাসেল, থাই মাসেল, এগুলোর কিছু এক্সারসাইজ আমি আপনাদেরকে আজ দেখাবো, যেন আপনাদের একটু সুবিধা হয় এই পাওয়ারগুলো বাড়ানোর জন্য। তার মানে কি এই যে আমরা সারাদিন শুধু এই ব্যায়াম করব? না, কিছু মানুষ আছে, কিছু মানে দিনে সকালে 5 মিনিট, রাতে 5 মিনিট দিতে পারেন যে আপনারা এখন ফুসফুসের ব্যায়াম করবেন, সেটিতে কোনো অসুবিধা নেই। আবার যারা অসুস্থ হয়ে গিয়েছেন তারাও চেষ্টা করবেন যতটুকু পারার ততটুকু। কিন্তু বটম লাইন হচ্ছে প্রচুর পানি খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, ধূমপান বন্ধ করতে হবে। আমি জানি ধূমপায়ীরা হয়তো বলছেন বেটা তুমি খারাপ, কিন্তু কিছু করার নেই। আসুন কিছু 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 ব্যায়াম নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে ফ্ল্যাট শোয়া যাবে না। অর্থাৎ বিছানা তো এমন, আপনারা চাইলেই এইভাবে ফ্ল্যাট শুইতে পারবেন না। এটিকে আমি বলি প্রপড আপ পজিশন, অর্থাৎ মাথার দিকটি একটু উঁচু হবে, এইটাই স্বাভাবিক, যতটুকু উঁচু করা যায়। হ্যাঁ, এইভাবে প্রপড আপ পজিশন। অনেক সময় আমরা বলি যদি সারাদিন খারাপ লাগে এরকম সিচুয়েশন করুন, অথবা একটা টেবিল চেয়ারে গিয়ে বসুন, প্রপড আপ পজিশনে বসলে এটা তো বেস্ট এই মুহূর্তে। তো প্রপড আপ পজিশন অর্থাৎ এভাবে একটু বাঁকা করে শুবেন, তাহলে ন্যাচারালি ফুসফুসটি একটু নিচের দিকে থাকবে, একটু স্পেস পাবে, এটিকে বলা হয় প্রপড আপ। যদি না পারেন, মাথার নিচে 3টি বালিশ দিন, বালিশ দিয়ে আপনি প্রপড আপ পজিশনটি করুন, সেটি এক। যদি তাও না পারেন, আপনি সোজা রেখে একটু বাঁ দিকটায় একটু করুন, সেইটিতেও আপনার জন্য ভালো হবে যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, এটি মাথায় রাখতে হবে। সারাদিন একই পজিশনে পিছনে শুয়ে থাকবেন, এইটি হবে না। তারপর যেটি করতে পারেন, বসে লম্বা লম্বা শ্বাস নিয়ে হোল্ড করুন। ছেড়ে দিন। প্রথম দিকে 5 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড, যত বেশি, তাতে ফুসফুসের ভেতরে যে লক্ষ কোটি অক্সিজেন এক্সচেঞ্জের জায়গায় অ্যালভিওল ছিল, ওরা স্ট্রেচড হবে। প্রতিদিন সকালে এইভাবে 5 বার, রাতে 5 বার নিজে নিজে করা উচিত বলে মনে করি। বসে লম্বা শ্বাস নিয়ে করবেন। তারপর
এইটি আপনি চাইলে দাঁড়িয়েও করতে পারেন। শ্বাসটি নিয়ে আপনি এবার পুশ ডাউন করবেন। কিভাবে? ছেড়ে দিন 5 সেকেন্ড পরে। অর্থাৎ শ্বাস আগেটি শ্বাস নিয়ে ধরতেন, ছেড়ে দিতেন। এবার দাঁড়ানোর পরে আপনি ম্যাক্সিমাম এফোর্ট দিলেন, শ্বাস নিয়ে পুশ ডাউন করলেন, খুলে গেল। এটি ইম্পর্টেন্ট, এটি ইম্পর্টেন্ট। সকালে 5 বার, রাতে 5 বার। এরপর যদি সম্ভব হয় জোরে জোরে শ্বাস নিন। 5 বার। এতে কিন্তু তার মানে এই নয় যে সারাদিন এমন করবেন, তখন কিন্তু আবার মাথা ঘোরানো শুরু হবে। এই ব্যায়ামটি করলে অনেক সময় অনেকের মাথা ঘোরাতে পারে, একটু কাশি বেড়ে যেতে পারে, এটি স্বাভাবিক। এরপর আপনি প্রপড পজিশনে শুয়ে আপনি মনে করেন যে এইভাবে শুইলেন আপনি প্রপড আপ পজিশন। আমি জানি আমার অনেক ভিউয়াররা হাসছেন যে বেটা কি করছে ভাই, আমার জন্য যদি আমাকে দ্বারা আপনাদের একটু সাহায্য হয় আমি সেটাই করলাম। এটি হলো প্রপ পজিশন, প্রপড আপ। নাভি বরাবর হাতটি রাখুন। এইবার জোরে শ্বাস নিয়ে পেটটিকে ফুলান। ছেড়ে দিন। হাতটি কেঁধে চাপ দিন। জোরে শ্বাস নিয়ে, অর্থাৎ ন্যাচারালি আপনার স্পেস পাচ্ছে লাংস, তারপরে আপনি এটিকে ফুলিয়ে দিলেন। সকালে 5 বার, রাতে 5 বার এই ব্যায়ামটি করতে হবে। এরপর যেটি করতে হবে, আপনি সাইডে চাপ দিন, পাঁজর বরাবর চাপ দিয়ে এবার ফুলানোর চেষ্টা করুন এই চাপের বিরুদ্ধে। ছেড়ে দিন। সবগুলোই 5 বার 5 বার করে। আবার ছেড়ে দিন, হাত দিয়ে চেপে। হ্যাঁ, এরপর এখানে করুন এভাবে ধরে। যেটি হচ্ছে এই মাসেলগুলোকে আপনার এক্সারসাইজ করাতে হবে। প্রতিটি সেট 5 বার করে একবারে করতেই হবে, এটি ইম্পর্ট্যান্ট। এরপর আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে আপনি নোজ ব্রিথ করতে হবে। দেখুন, এইটি করার সময় এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যায়াম, আমি বিশ্বাস করি। এরপর আমি একটি মেশিন দেখাবো, স্পাইরোমেট্রি মেশিনটা কোথায়, ওই মেশিনটা একটু নিয়ে আসো, ওই যেটি দেখাচ্ছিলাম। এরপর প্রোন পজিশন নিয়ে কিছু কথা হচ্ছে। প্রোন পজিশনটি হচ্ছে যাদের অলরেডি হয়ে গিয়েছে এই রোগটি, যাদের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটি করানো হয় ফু দিয়ে। যেটা কোথায়, গাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, ওটা গাড়িতে থাকার কথা না, আমার রুমেও থাকতে পারে। তো প্রোন পজিশনটি হচ্ছে যাদের অলরেডি হয়ে গিয়েছে তারা করতে পারেন। মাঝারি পর্যায়ে যারা রোগী আছেন তাদের এতে অক্সিজেনেশনটা একটু বাড়ে। ARDS যদি ডেভেলপ করে তখন এটি করানো হয়, এটি তখন। তো সেইটি আমি বলছি, এটি হচ্ছে শুবেন, পেট নিচে দিয়ে মাথাটা এইভাবে দিয়ে, মাথাটা একটু নিচে থাকবে। জোরে শ্বাস নিয়ে শ্বাসটি ধরুন। এইটি হচ্ছে যাদের অলরেডি হয়ে গিয়েছে এবং বাড়িতে আছেন, তারা শ্বাসকষ্ট কিছুটা ফিল করছেন, চেষ্টা করছেন, এটি তাদের জন্য। এরপর একটি মেশিন আছে, আমি আগেও দেখেছি স্পাইরোমেট্রি। এইটি হচ্ছে, এই মেশিনটি অনেক ফার্মেসিতেই পাবেন, যারা পাবেন তাদের জন্য ভালো।
সকালে 5 বার, দুপুরে 5 বার, রাতে 5 বার করতে পারেন। এভাবে নিয়ে ফু দিয়ে কাঁটাটি যতটুকু উঠানো যায় তত ভালো। এটি ম্যাক্সিমাম এইটিকে উঠিয়ে আপনি যতটুকু পারেন চাপ দিয়ে ধরে রাখতে হবে ফু দিয়ে, যেন আপনার ফুসফুসগুলোর উপরে এইটি একটি প্রভাব ফেলে, এটি প্রেসার ক্রিয়েট করে, রেজিস্ট্যান্স। দেখুন আমরা পেশিতন্ত্রের ব্যায়াম কিভাবে করি, একটি রেজিস্ট্যান্স পাওয়ার দিয়ে তারপরে এটিকে বাড়ানো হয়, ঠিক সেইমভাবে আমরা কিন্তু কখনো এই ফুসফুস রিলেটেড যে মাসেলগুলো আছে সেগুলোকে কিন্তু কখনো এক্সারসাইজ করানো হয় না। না হয় এই মৌসুমে চেষ্টা করলাম নিজেদের ব্রিদিং পাওয়ারটাকে কিভাবে বাড়ানো যায়। এখন যারা সিওপিডিতে ভোগেন তারা দেখা যায় যে থাই মাসেলের এক্সারসাইজ করলেও কিন্তু তাদের এটার পাওয়ারটা, প্রেশারটা বাড়ে। কিভাবে করবেন? আপনি এভাবে করে হাঁটতে পারেন, 10 কদম যাবেন, 10 কদম ফিরবেন, তাতে এই মাসেলগুলোর পাওয়ারও বাড়বে, এতে অক্সিজেন সাপ্লাই বাড়বে এবং ধরে নেওয়া হয় যে এগুলোর কারণে এইগুলোর পাওয়ারটা বাড়ছে। যাই হোক, একটু বেশ লম্বা সময় মনে হয় আপনাদের সাথে কথা বলে ফেললাম আজ। অনেক কিছুই কাভার করলাম, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার ধারণা এটি আপনাদের কাজে দেবে। আমরা এই ব্যাপারটি নিয়ে যেন প্যারানয়েড বা সন্দেহজনকভাবে না হই যে আমরা সবাই মিলে জাতি এই এক্সারসাইজটি এখন থেকে শুরু করে দিব। হ্যাঁ, সময় পেলে করবেন, এটি ভালো। আর যারা করোনার লক্ষণ দেখা যাচ্ছে তারা অবশ্যই করা উচিত, প্রথম থেকেই করা উচিত বলে আমি মনে করি। প্রচুর পানি খাবেন, ধূমপান বন্ধ করুন, ধূমপান বন্ধ করুন, ধূমপান বন্ধ করুন। আসুন আমরা কিছু উত্তর নিই, তারপর আমরা বাকিটা বলবো। উত্তরের পালা। আচ্ছা, আমি কি এখানে আসলে ভালো হবে? ঠিক আছে। আমার হালকা হুলকুম শুষ্ক হয়ে যায়, কাটার মতো কুচি কুচি, বুঝতে পারছি না। আমার জ্বর নিয়ে তো অনেক কথা বলেছি ভাইয়া। আমার অ্যাজমার জন্য ঠান্ডা লেগেই থাকে। হ্যাঁ, অ্যাজমা আসলে আপনাকে সাবধানী হতে হবে, তার মানে এই নয় যে ভয়ে ভীত হবেন। অ্যাজমার ঔষধগুলো অপটিমাইজ করুন, অর্থাৎ ওষুধ যেন ঠিক মতো কাজ করে সেই দিকে আপনাদের নজর দিতে হবে। Shahana Nasrin, if anybody now takes vaccine for pneumonia, will it work against pneumonia causing corona? দারুণ সুন্দর প্রশ্ন। নিউমোনিয়ার ভ্যাকসিন তো আসলে সবার জন্য নয়, 65 বছরের উপরে অথবা যাদের কঠিন রোগবালাই রয়েছে তারা 65 বছরের নিচে দিতে পারেন। হ্যাঁ, নিউমোনিয়ার ভ্যাকসিন নিলে এটি লাভজনক হতে পারে, যে করোনায় আক্রান্ত রোগীর অনেক সময় দেখা যায় অন্যান্য ইনফেকশনও আসতে চায় কাছে, সেই ক্ষেত্রে সেটিতে হয়তো উপকার হবে, কিন্তু এটি কাজ শুরু করতেও তো 3টি সপ্তাহ লাগবে। যেমন জার্মানির কি নাম, অ্যাঙ্গেলা মার্কেল, যে প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি তাড়াহুড়ো করে এই ভ্যাকসিনটি নিয়েছেন, কারণ ওনার বয়স বোধহয় 65-র উপরে। হ্যাঁ, ইয়াং মানুষ যারা আছেন কোনো কারণ ছাড়া এই ভ্যাকসিনটির কাছে যাবেন না, প্রয়োজন নেই কোনো। স্যার, ফুসফুস ভালো রাখার জন্য কোনো বিশেষ খাবার আছে কি না? না, পুষ্টিযুক্ত খাবারই যথেষ্ট ফুসফুস ভালো রাখার জন্য। খসরু ভুইয়া লিখেছেন আমার ওয়াইফের অ্যাজমা সমস্যা আছে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন ওনার অ্যাজমাটি যেন নিয়ন্ত্রণে থাকে, ডাক্তারের পরামর্শক্রমে যেন সেইটি ওষুধ ঠিক মতো আপনারা নেন, সেইটি করতে হবে। আমার কাশি 5-6 দিন, না 5-6 দিন কাশি এখন নিয়ে কথা বলছি না, আমার অনেক দিন ধরে হালকা কাশি, সবাই কাশিতে আক্রান্ত। সাইমা আক্তার, ডক্টর এই মেশিনটার নাম কি? স্পাইরোমিটার। হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজার। সুন্দর প্রশ্ন করেছেন, ফার্মেসিতে পাবেন, প্রেসক্রিপশন ছাড়াও পাবেন। অনিতা দাস, আমার একটু টেনশন হলে বুকে ধরপড় করে। হ্যাঁ, এটি করোনা অ্যাংজাইটি। এটি আছে এখন, খুব আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে। অনেকেই তো এটির ব্যাপারে প্রস্তুত ছিলেন না, এটির স্ট্রেস অনেকে কাজ করে আমি জানি। কি করবেন, একটু তো শক্ত থাকতে হবে, তাই না? শক্ত থাকা ছাড়া এটার আসলে কোনো উপায় নেই। ঔষধ আছে, কয়দিন দেব বলেন?
এই ওষুধগুলো তো সুস্থ ওষুধ নয়। তারপর লিখেছেন, স্যার আমার অনেক দিন যাবত একটু গলা কুটকুট করে, মাসখানেক থেকে, বোধহয় অ্যালার্জি। আপনার শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিকভাবে কি করণীয়? এখন শ্বাসকষ্ট, আপনার কোনো রোগ বালাই নেই, জ্বর নেই, কিছু নাই, হঠাৎ শ্বাসকষ্ট, সেটির জন্য আমার মনে হয় না এমন কিছু আছে, এতে টেনশন হতে পারে। কিন্তু যাদের অ্যাজমা আছে তাদের এক রকমের চিকিৎসা, যাদের করোনা সংক্রান্ত রোগ হয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে তাদেরকে ডাক্তার দেখে এটির চিকিৎসা করতে হবে। হুটুস করে একটি ওষুধের নাম বলে দেওয়াটা বিশাল ভুল হবে আপনার জন্য। করোনা ওষুধ বের করার সাথে সাথে 30 থেকে 50 টাকার মধ্যে যদি পরীক্ষার কিট তৈরি করা যায় এবং এটা যদি জনসাধারণের কাছে সহজে যায়, তাহলে আমার মনে হয় করোনা দ্রুত প্রতিরোধ করা যাবে। হ্যাঁ, ডায়াগনস্টিক কিট একমাত্র সলিউশন প্রতিরোধের জন্য। যত বেশি সম্ভব মানুষের কাছে এটি পৌঁছে দিতে হবে। যাদের পজিটিভ আসবে তাদেরকে জোর করে বাড়িতে আটকে রাখতে হবে একটি জায়গাতে। এটি প্রতিরোধের একটি মূল মন্ত্র। যদি 90-এর নিচে থাকে তখন কি করব? রফিক সাহেব লিখেছেন, সুন্দর প্রশ্ন। যদি অক্সিজেন স্যাচুরেশন 90-এর সাথে সে নিচে থাকে তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে অবশ্যই। কিন্তু আপনি হাঁটছেন, খেলছেন, কোনো প্রবলেম নাই, এই 90% যেটি বললেন সেটি কোনো অর্থ বহন করে না। আপনাকে লক্ষণ সহ হতে হবে। অনেক রোগ আছে যেটির কারণে হাতের ব্লাড সাপ্লাই কমে যায়, তখন মনে হবে যে 85%, কিন্তু এটি কোনো ব্যাপার না সেই ক্ষেত্রে। তো যাই হোক, আপনার ডাক্তারের কাছে এটি ব্যাপারটি নিয়ে কথা বলতে হবে। এরপর বলেছেন 30-50 অনেক প্রশ্ন। এসপিও যদি 90%, কামরুজ্জামান ভুইয়া, আমাদের দেশেই পিপি বানাচ্ছে, অভাবটা কই দেখলেন? কত লাগে আমাকে বলবেন? হ্যাঁ, না, আমি পিপি নিয়ে অভাব বোধ করছি না এখন। পিপি বানাচ্ছে, মেডিকেল গ্রেড কিনা সেটিতে আমি নাইবা গেলাম। ডাক্তার সাহেবরা নিজেরাও পিপি কিনছেন, এটি একটি ভালো দিক। পিপি কিন্তু একমাত্র সমাধান নয়, তাই বলো যে ডক্টরদেরকে আমরা সামনে ঠেলে দিয়ে মেরে ফেলবো, সেটিও নয়। আসলে তাদের ব্যাপারটি বুঝে একটু সেফলি তারা যেন কাজ করতে পারে, এইটি একটু খেয়াল রাখতে হবে। তারা চেষ্টা করছে। যুক্তরাজ্যে অনেক ডাক্তার মারা গিয়েছে, ইটালিতে। আমরা তো শুধু ডাক্তারের কথা শুনি, অনেক নার্স মারা যাচ্ছে, অনেক স্বাস্থ্যকর্মী মারা যাচ্ছে। আমরা যেন তাদের পাশে দাঁড়াই। তারা আমাদের এই সময়কার ফ্রন্ট যোদ্ধা। তাদেরকে নিয়ে যত আমাদের ক্ষোভ আছে, না হয় আমরা পরেই ক্ষোভগুলো নিয়ে কথা বললাম। আমরা চলুন তাদের পাশে দাঁড়াই। তারা কি প্রয়োজন, এটি করোনা ভাইরাস থেকে ব্রেনে যেতে পারে। হ্যাঁ, ইদানিং দেখা যাচ্ছে এই ব্যাটা ব্রেনেও পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার সিলেটের ডাক্তার মঈনুদ্দিন স্যার, হ্যাঁ, আজ ইন্তেকাল করেছেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন। আপনি যেভাবে মানুষগুলোকে বুঝিয়ে বলেন, তিনিও ওনার জন্য আমার সত্যি খারাপ লাগছে। উনি ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট গ্র্যাজুয়েট। উনি নিশ্চয় বিধাতা আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে জান্নাতবাসী করবেন। খারাপ লাগছে ওনার জন্য। রীতামণি স্যার, করোনা হলে প্রাথমিক অবস্থায় বাসায় কি ধরনের চিকিৎসা? এটি গতকালের এমন সময়ের ভিডিওটি দেখুন আপু। সাইটোক্রাইম, আমি আজ যে নিউজ দেখলাম করোনা ভাইরাসের কারণে পায়ের মধ্যে নাকি ফুলের মতো হয়ে যায়। হ্যাঁ, এটি বিভিন্ন রকমের রিয়াকশন আমরাও দেখছি। হ্যাঁ, আমার ওয়াইফের অ্যাজমা আছে। ঠিক আছে, এগুলো বলেছি। শাহানা নাসরিন, ইফ অ্যান্টিবডি নাও টেক্স ভ্যাকসিন ফর এনিবডি নাও ভ্যাকসিন, আচ্ছা ওটা বলেছি। শামীম ভাই আর প্রশ্ন দিয়েন না, আমি এগুলো আনসার করছি। স্যার, দৌড়ালে কি ফুসফুস ভালো থাকে? ইয়াস, নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত ব্যায়াম আমি সবাইকে বলি। বি স্ট্রং, বাইরে এক্সারসাইজ, নিজেকে চ্যালেঞ্জ দিন। মা বোনেরা পারবেন না বাইরে যেতে, বাসায় করবেন, ইয়োগা করবেন, করতে হবে। এটি আপনাকে পজিটিভিটি দিবে। এবং মা বোনেরা বলছি, আপনাদের ভেতরে যেই স্ট্রেংথ, সেইটি দেখলে আপনার সন্তানেরাও পাবে। এইটি মনে রাখতে হবে। আমি আপনাদের সবাইকে বলছি, বাড়িতে বসেও এক্সারসাইজ করা যায়। এইটি আমি সব সময় প্রমোট করি। চর্বি জাতীয় খাবার কি ফুসফুসের জন্য ক্ষতিকর? চর্বি জাতীয় খাবার শরীরের জন্য কখনোই লাভজনক নয়, এটি বুঝতে হবে। অ্যাজমা রোগীর শ্বাসকষ্ট বাড়লে স্যার, রোগীর ক্ষেত্রে কি নেবুলাইজার নেওয়া যাবে? না, নেবুলাইজার নেওয়ার ব্যাপারে একটু বিধিনিষেধ আছে। ভেন্টলিন ইনহেলার নিতে পারেন, কিন্তু নেবুলাইজার নয়। করোনা রোগীর ক্ষেত্রে যদি নেবুলাইজার ব্যবহার করেন, এটি দেখা যায় অ্যারোসোলাইজড হয়ে যায়, অর্থাৎ এগুলো বাতাসে ওড়া শুরু করে। এটি একটি বিশাল মুশকিল।
কন্ডেক্স সিরাপ না, আমার একটু টেনশন হলে বুক ধরপড় করে। হ্যাঁ, আমি তো অনেক প্রশ্ন আজ নিলাম, তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন, খুব জরুরি ব্যাপার এটি। আম, প্রশ্ন থাকলে করতে পারেন। আজ রাত 10টায় আবার নিউ ইয়র্ক সময় দেখা হবে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। আমার মাথায় আছে আজকের টপিকও খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের ভালোবাসা আমাকে আরও সামনে যেতে সাহায্য করছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি এই সময়ের কোনো বীর নই, আমি আপনাদের মতোই মানুষ। আল্লাহ তাআলা আমাকে সেই আমার ভেতরে সেই শক্তিটুকু দিয়েছেন যেন বিপদে আমি মাঠ ছেড়ে না যাই। আমি এই ব্যাপারে প্রস্তুত, এবং গত 4টি সপ্তাহ ধরে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আশা করছি সামনেও থাকব। আগামীকাল চিন্তা করছি, অনেকে আমার পরিচয় জানতে চান, বাংলাদেশে কি, কোথায় কি, আমার বংশ পরিচয় অনেক কিছু জানতে চান, খুব আদর করেই জানতে চান। তো আশা করছি কালকে সকালে সেইটি বেশি বলবো, আর করোনা নিয়ে একটু কম বলবো। কি বলেন? সেটি দেখলে হয়তো, শুনলে অনেকে হয়তো উদ্বুদ্ধ হবেন যে মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণগুলো কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আমি গত 20 বছর ধরেই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে আসছি। তো আপনাদের এত প্রশ্ন আসছে আমার কাছে, না হয় কাল আমি একটু আমার ঢোল পিটালাম, শুনবেন কিনা সবাই। তো কাল আমি আশা করছি আমার নিজের সম্পর্কে একটু বলবো, অনেকে আমার পরিচিতি জানতে চান। তো যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন। পজিটিভ হলেই আমরা এই যুদ্ধ থেকে বেঁচে আসতে পারবো। 1971-এ যেখানে আমরা কিছুই জানতাম না আমাদের লক্ষ্য কি হবে, আমরা 7 কোটি মানুষ আমরা ঝাঁপিয়ে পড়ে একটি দেশকে ছিনিয়ে এনেছি 9 মাসে। আর এখন 16 কোটি মানুষ, সাথে যোগ্য নেতৃত্ব আছে। আমাদেরকে পারতেই হবে। বিধাতার উপর ভরসা রাখুন। আজ রাতে আবার কথা হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি, আমি ডক্টর ফেরদৌস খন্দকার।